মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মীদের কাছে একটা মেসেজ দিতে চেয়েছেন যে আমি যদি দিতে পারি তাহলে আপনারা কেন পারবেন না। কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়, দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। তারা মনে করছে যে বিজেপি এলে তবু আমরা নাগরিকত্ব পাবো। আমরা বিজেপিকেই দিতাম, কিন্তু যেরকম ভাবে আমাদের বাড়ির লোককে বেনাগরিক করা হয়েছে আমরা কিন্তু ভাবছি যে শেষ অবধি তৃণমূলকে ভোট দেব। মমতা বন্দ্যোপাধ্যায় তো এবার কিছুটা চাপে রয়েছেন, বিশেষ করে এসআইআর এর প্রক্রিয়ার সময় থেকে যেভাবে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ইলেকশন কমিশন ব্যবহার করে চলেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল মেশিনারিকে পুরোপুরি বিজেপি ব্যবহার করছে। তো একটা সেন্ট্রাল মেশিনারিকে যদি পুরোপুরি ব্যবহার করে তাহলে লেভেল প্লেইং গ্রাউন্ড কোথায় থাকে? তো অটোমেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষেত্রে চাপে থাকছেন, কারণ এত অফিসারকে ট্রান্সফার করেছে, তার হাতে এই মুহূর্তে প্রশাসন নেই। আর উল্টো দিক থেকে যারা এই সময় প্রশাসনিক ক্ষমতায় রয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে, তারা পুরোপুরি বিজেপির দিকে হয়ে কাজ করছে। অটোমেটিক মমতা বন্দ্যোপাধ্যায় চাপে। এই চাপের আরো বড় কারণ হচ্ছে ভবানীপুর সিট এবার সত্যিই খুব টাফ। সেখানে প্রায় 64,000-এর ওপর লোকের নাম বাদ গেছে। সেখানে মিক্সড পপুলেটেড এরিয়া, কে কোন দিকে ভোট দেবে, এবং একটা এলাকায় অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এবং অন্যদের প্রসঙ্গে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রং রুম দেওয়ার জন্য যেতে হয়েছে। আর একটা কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মীদের কাছে একটা মেসেজ দিতে চেয়েছেন যে আমি যদি দিতে পারি তাহলে আপনারা কেন পারবেন না। অর্থাৎ ডু অর ডাই ব্যাটেলে লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনাদের কোনোভাবেই স্ট্রং রুম ছেড়ে কোথাও চলে যাওয়া যাবে না, কাউন্টিং টেবিল ছেড়ে চলে যাওয়া যাবে না, কারণ নানা রকম প্রক্রিয়া হতে পারে বলে তার আশঙ্কা। আমার ধারণা কলকাতায় গোটা তিনেক আসনে বিজেপি ভালো লড়াইয়ের মধ্যে আছে। তার মধ্যে রাসবিহারী আছে, চৌরঙ্গি আছে, শ্যামপুকুর আছে, জোড়াসাঁকোর আছে, কিছুটা কিঞ্চিত মানিকতলাও আছে। কিন্তু শেষ পর্যন্ত অন্যান্য আসনগুলো বিজেপি সেভাবে বার করতে না পারলেও জোড়াসাঁকো, চৌরঙ্গি এবং শ্যামপুকুর, এই তিনটে আসনে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছে তারা তৃণমূলের সঙ্গে। এক্সিট পোল তো নানা রকম সমীক্ষা করে। প্রদীপ গুপ্তা নিজে অ্যাক্সিস মাই ইন্ডিয়ায় করেনি, কারণ দুবারের আগে করে সে ব্যর্থ হয়েছে। পিপুলস ফার্স্ট যারা গতবার মমতাকে 80-90টা সিট দিয়েছিল, তারা এবার ক্ষমতায় আনছে। এবং আমি আজ পর্যন্ত এত কিছু সাংবাদিকতা করছি, গ্রাউন্ডে বা ভোটের দিন বহু ক্ষেত্রে বেরোই, নিজেও ভোট দিই, কোথাও যে এক্সিট পোল কে করছে আজ পর্যন্ত দেখতে পারিনি। এক্সিট পোলের যে কর্মকর্তারা আছে তাদেরকে দেখা যায়, কিন্তু আগে নাকি একটা এক্সিট এই কারণেই আগে একটা বক্স বসানো হতো যে লোকে বেরিয়ে একটা ডুপ্লিকেট মতো একটা ব্যালট পেপার থাকতো, সেইটাতে ভর্তি করে ফেলে দিতে হতো। সেটাও 90-এর দশকের শেষ দিক থেকে যখন শুরু হলো, তখন আমি সেটাও কোনোদিন কাউকে করতে দেখিনি। আজকে 2026 হয়েছে, এখন তার ওইভাবে করে না। এখন লোকের মতামত জেনে প্রশ্ন করে করা হয়, সেটাও কাউকে বলতে শুনিনি এক্সিট পোল করছে। কিন্তু নিশ্চয়ই তারা মার্কেট সার্ভে যারা করে তারা করে। কিন্তু এবারের এক্সিট পোলের একটা বিশেষত্ব হচ্ছে কোন স্ট্যাটা থেকে তারা লোক নিয়েছে, স্যাম্পল সার্ভে কত, স্যাম্পল সার্ভে সাইজ কত, কোন ক্লাস, মহিলা কত, পুরুষ কত, শ্রমিক কত, চাষি কত, এগুলোর কোনো রকম ডেটা তারা পাবলিশ করেনি। সুতরাং এই এক্সিট পোলের ওপর আমার খুব একটা ভরসা নেই। যদিও গ্রাউন্ড রিপোর্টের ওপর সাংবাদিকরা যেটা বলছেন, তারা বলছেন না, নিঃসন্দেহে এবার মমতা বন্দ্যোপাধ্যায় টপ লড়াইয়ের মধ্যে আছেন, কিন্তু ওভারঅল তিনি এগিয়ে আছেন, এইটুখানি বলা যেতে পারে। না, মতুয়াদের একটা ক্যারেক্টারিস্টিক আছে, এটা বুঝতে হবে। মতুয়ারা এক এক সময় এক একটা দলের প্রতি অনুগত হয়। এক সময় পিয়ার ঠাকুরের তারা যখন ছাড়লো, মানে ওইভাবে তো ভোট করেন, কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে উনি এই মতুয়া ভোটটা চলে গেল, শিফট হলো সিপিএম এ, সেটা বহু বছর থেকে। তারপরে সিপিএম থেকে মতুয়া ভোট চলে গেল মমতার হাতে। বনগা, বাগদা, গাইঘাটা, এই এই যে চত্বর, এই চত্বর আমরা বারবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বড় মার বাড়িতে যেতেন, কিভাবে ঠাকুর বাড়িতে যেতেন, কিভাবে বালু মল্লিক যেত, এবং সেইটা যেন তাদের হাতের মুঠোর মধ্যে ছিল। ওই বাড়ি থেকেই তারা এমপি করতেন, এমএলএ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই 2019 ভোটের সময় থেকে মতুয়াদের একটা শিফট শুরু হয় বিজেপির দিকে, এবং যেটা 2021, 2024 পর্যন্ত অব্যাহত ছিল। মতুয়ারা সাধারণত একটা ক্লাস্টার হিসেবে দেখে, যদিও তাদের বহু মানুষের নাম এবার এসআইআর বাদ গেছে, তাদের মধ্যে নাগরিকত্বের প্রশ্ন আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা মনে করছে যে বিজেপি এলে তবু আমরা নাগরিকত্ব পাবো, তৃণমূল তো সেভাবে দিতে পারবে না। যদিও বিজেপি বলেছে যারা নাগরিক নয় তাদেরকে আমরা ডিলিট করে ডিপোর্ট করব, কিন্তু আমার মনে হয় গত 2021 এবং 24-এ মতুয়া ভোট যে জায়গায় ছিল,
তো কিছুটা নিশ্চয়ই তৃণমূল পেয়েছিল, কিছুটা নিশ্চয়ই বিজেপিও পেয়েছিল, সিংহভাগ বিজেপি পেয়েছিল, এবারও মতুয়া ভোট। এর বাইরে এই কম্পোজিশন যে বেশিরভাগটা বিজেপির দিকে, কম ভাগটা তৃণমূলের দিকে, এর খুব ওলট পালট হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আমার অন্তত মনে হচ্ছে। এই ভোটে এসআইআর যথেষ্ট প্রভাব ফেলেছে। এক শ্রেণীর লোক মনে করছেন এসআইআর ভালো, যা মুসলিমদের নাম বাদ গেছে, উল্টো দিক থেকে যারা এসআইআর এর হার্ডল টোপকে শেষ পর্যন্ত নাম তুলতে পেরেছেন, তো তারা নিঃসন্দেহে তাদের একটা বড় সেকশন বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে। আবার সাধারণত দেখা যাচ্ছে কি এক একটা পরিবারের একজনের নাম আছে, দুজনের নাম নেই, বাবার নাম আছে ছেলের নাম নেই, ছেলের নাম আছে বাবার নাম নেই, মার নাম আছে মেয়ের নাম নেই। এদের যে ঘরের যে প্রতিক্রিয়া, তা বিজেপি অ্যান্টি বিজেপি যে প্রতিক্রিয়া, সেইটা কিন্তু কিছুটা ডাইভার্ট হয়েছে, কিছুটা শিফট হয়েছে। ভোট দিতে গিয়ে আমি এরকম একাধিক 3-4টে পরিবারের সাথে কথা বলেছি, শেষ মুহূর্তে তারা বলছে না আমরা বিজেপিকেই দিতাম, কিন্তু যেরকম ভাবে আমাদের বাড়ির লোককে বেনাগরিক করা হয়েছে, আমরা কিন্তু ভাবছি যে শেষ অবধি তৃণমূলকে ভোট দেবো। দেখুন, ভোট দেওয়ার পরে তো কেউ বলছে না যে কাকে ভোট দিয়েছি। ফলে এসআইআর এর প্রক্রিয়ার একটা আছে। দ্বিতীয়ত হচ্ছে এসআইআর এ এত নাম বাদ গেছে, বিভিন্ন বুথের এবং বিভিন্ন বিধানসভা ক্ষেত্রের কম্পোজিশনই চেঞ্জ হয়ে গেছে। এই নতুন কম্পোজিশনে কি রেজাল্ট হবে, নতুন কম্পোজিশনে ভোট কোন দিকে শিফট করবে, এটা যতক্ষণ না কাউন্টিং হচ্ছে, রেজাল্ট আসছে, ততক্ষণ বোঝা সম্ভব নয়। দেখুন, মুসলিম ভোট এবার সামগ্রিকভাবে মুসলিমদের মনের মধ্যে একটা ভয়ঙ্কর রকম ডিসকন্টেন্ট ছিল। এই নয় যে ডিসকন্টেন্ট ছিল না, কারণ হচ্ছে তাদের মনের মধ্যে মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা তাদের জন্য করা দরকার ছিল তাদের উন্নয়নের জন্য, উনি সেভাবে করেননি। এই ডিসকন্টেন্ট, এবং চাকরি বাকরির ক্ষেত্রে করেনি, এই ডিসকন্টেন্ট ছিল। আমরা বারবার দেখেছি আলিয়া বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আন্দোলন হয়েছে, আমরা দেখেছি আনিস খানকে মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে, এবং হুমায়ুনকে কেন্দ্র করে যখন বাবরি মসজিদের কথা বললো, তখন সাধারণ মানুষের, মুসলিমদের, যা বিশেষ করে গ্রামের একেবারে যারা নিরক্ষর, তাদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রভাব আমরা দেখেছিলাম। এর যে কারণে কংগ্রেস যেহেতু মালদা এবং মুর্শিদাবাদ জেলায় তুলনামূলকভাবে সক্রিয় এবং শক্ত, তারা একটা লোকসভা আসনও জিতেছিল দক্ষিণ মালদার, যে যার দুটো বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের মধ্যে পড়ে। ফলে কংগ্রেস মনে করছিল যে এই মুসলিম ভোটের একটা সিংহভাগ তারা কিন্তু এবার তুলবে ফর দ্য ডিসকন্টেন্ট অফ মমতা, এগেনস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিক থেকে মুসলিমদের মনের মধ্যে আর একটা বিষয় ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় আরএসএস বিজেপিকে কাউন্টার করতে দীঘায় জগন্নাথ মন্দির করলেন, ঠিক আছে। তারপর তিনি কলকাতার নিউ টাউনে বিশাল করে প্রায় 1000 কোটি টাকা খরচা দুর্গা অঙ্গন করছেন, তিনি শিলিগুড়িতে মহাকাল টেম্পল করছেন। তো এই যে পরপর যে প্রক্রিয়াগুলো নিচ্ছেন, অর্থাৎ মন্দির রাজনীতি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় করছেন, সেইটাকে কেন্দ্র করে মুসলিমদের মনের মধ্যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ডিসকন্টেন্ট তৈরি হয়েছিল, এবং সেই ভোটটা কিছুটা হুমায়ুন ক্যাপিটালাইজ করার সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন হুমায়ুনের ওই ভিডিওর বেলুনটা ফেটে গেল, তখন যখন লোকে জানতে পারলো যে বিজেপির সাথে তার আলোচনা হয়েছে এবং বিজেপির কাছ থেকে একটা বড় পরিমাণে টাকা হুমায়ুন পেয়েছে, পেয়ে মুসলিম ভোট ভাঙাতে চেষ্টা করছে, তার মূল লক্ষ্য বিজেপিকে জেতানো এবং মমতাকে হারানো। যে বিজেপি এসআইআর এর মাধ্যমে লক্ষ লক্ষ মুসলিমদের নাম বাদ দিয়েছে, মালদা মুর্শিদাবাদে তাদের বেনাগরিক করেছে, তারপর তাদেরকে অ্যাডজুডিকেশনে দৌড় করাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, এই এসআইআর এর অ্যাডজুডিকেশনের সময় যে বিক্ষোভ সমাবেশ হলো, তাতে মালদা জেলার মোথাবাড়িতে বা তাতে যেটা দাঁড়ালো, তো তাতে প্রচুর মুসলিম মানুষ গ্রেপ্তার হলেন। তো সামগ্রিকভাবে এর ফলে যেটা হলো, মুসলিম বোন আবার নতুন করে ইলেকশনের কিছুদিন আগে থেকে ভাবতে শুরু করলো যে আমরা যদি ভোটটা ডিভাইড করে দিই, তাহলে আলটিমেটলি বিজেপিরই লাভ হবে, আমাদের লাভ হবে না। ফলে শেষ দুদিন মালদা মুর্শিদাবাদের গ্রামে গ্রামে আমি জানি, এমনকি দক্ষিণ 24 পরগনাতে, ইভেন ইন ভাঙড়, রাত্রিবেলা গ্রামসভা হয়েছে, এক একটা মসজিদকে কেন্দ্র করে বা বক্তব্যকে কেন্দ্র করে তারা বসেছে গাছতলায়, যে আমরা তাহলে ভোটটা কোন দিকে দেবো, আমরা ভোটটা আইএসএফকে দেবো না তৃণমূলকে দেবো, আমরা ভোটটা সিপিএম কংগ্রেসকে দেবো না তৃণমূলকে দেবো। এবং সেই ক্ষেত্রে সিংহভাগ জায়গায় কিন্তু ইনস্পাইট অফ অল ডিসকন্টেন্ট, আমি যেরকম সাবিনা ইয়াসমিনের কথা বলছি, তাকে কেন্দ্র চেঞ্জ করতে হয়েছে মালদা জেলায়, তার বিরুদ্ধে মুসলিমদের একটা ব্যাপক অংশের ক্ষোভ ছিল মোতাবাড়িতে, কিন্তু শেষ পর্যন্ত একটা বড় সেকশন হয়তো তাকে ভোট দিয়ে দেবে, এই কারণে মানে বিজেপিকে ক্ষমতা থেকে আটকানোর জন্য। তো এইটা সামগ্রিকভাবে শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা লাভ হয়েছে বলে আমার মনে হয়।